आपकी আদালতে প্রোডিউসার ডিরেক্টর মহেশ ভট্টের বিরুদ্ধে একজন গ্যাংস্টার অভিযোগ করেছেন, যিনি সব সময় নিজের আন্ডারওয়ার্ল্ডের বন্ধুদেরই সমর্থন করেন। ভট্ট সাহেব, একজনের নাম হলো তো মাজিদ মেমান। আপনি বললেন উনি শুধু কেস লড়েন, ওকালতই ওনার পেশা। কিন্তু অনেকবার এমন ইনসিডেন্টও হয়েছে যখনই কারোর নাম আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জুড়েছে, আপনি তাকে ডিফেন্ড করতে সবার আগে সেখানে পৌঁছে গেছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, ভারত শাহের, যার বিরুদ্ধে 20টা টেপ পেয়েছিল পুলিশ আন্ডারওয়ার্ল্ডের সাথে কথা বলার। কিন্তু যখন ভারত শাহ পুলিশ স্টেশনে যান, যখন ভারত শাহ আদালতে যান, তখন একজনই ব্যক্তি ওনার সঙ্গে ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির, উনি মহেশ ভট্ট। ভরত শাহকে প্রশ্ন করেছিলাম যে, ভরত ভাই, এই অভিযোগ যেটা আপনার বিরুদ্ধে, সেটা কি সত্যি? উনি আমার হাত ধরেন, আমার চোখের দিকে তাকান আর বলেন, মহেশ ভাই, আমি একজন সৎ মানুষ। তাহলে একজন মানুষ যখন সততার সঙ্গে অন্য একজন মানুষের চোখের দিকে তাকিয়ে একটা সত্য বলে, তার মধ্যে কিছু থাকে, ওই মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। একটা সুগন্ধ থাকে, একটা কান্না থাকে ওই স্বরে, যা আমাকে ছুঁয়েছিল। আমি একলা দাঁড়িয়েছিলাম যখন পুরো ফ্র্যাটার্নিটি দূরে চলে গিয়েছিল। সেই ভরত শাহ যিনি দাঁড়িয়ে থেকে অন্যদের তৈরি করেছেন। ইয়শ চোপড়া যদি ইয়শ চোপড়া হয়, সেটা ভরত শাহর সাপোর্টে। এমন হাজার মানুষ আছেন যাদের উনি খারাপ সময় সাপোর্ট করেছিলেন। ওই ব্যক্তির বিরুদ্ধে নালিশ এটাই যে উনি কোনো আন্ডারওয়ার্ল্ডের মানুষের সঙ্গে 1.2 মিনিট এরকম কোনো কথা বলেছিলেন। এখন কোর্ট কাছারির প্রসেস শুরু হওয়ার আগেই তো আপনি ওই ব্যক্তিটাকে পুরো মিডিয়ার সামনে অসম্মান করতে শুরু করেন। আর পুরো ফিল্মি সমাজ এমন গা বাঁচিয়ে চলল ওই মানুষের থেকে যে ওদের গা বাঁচানো আর ফিল্ম ইন্ডাস্ট্রির চুপ থাকাটা একটা প্রমাণ হয়ে উঠল যে হ্যাঁ, দেখুন এ কেন পালাচ্ছে, এ চুপ কেন আছে। তো ওনার এই নীরবতাই সেই সময় এই কলঙ্ক লাগতে দিয়েছে। যদি ওই লোকেরা যাদের উনি হাত ধরে সাহায্য করেছেন, ওনার ওই প্রোটেকশনের জন্য আসতো না, ওনার ক্রেডিবিলিটির জন্য আসতো। আর আমার তো সেই সময় ওনার সঙ্গে কোনো বিজনেস রিলেশনশিপ ছিল না, আজও নেই। কারণ যখনই আমি কাউকে সাপোর্ট করি, সেটা আমার রুটির কারণে একেবারেই নয়। আমি তো রুটি নাচ গান করে কামিয়ে নিতে পারি। নাচ গানে কামানো এই রুটি কিন্তু অনেক বেশি পবিত্র, কারণ আমরা মানুষের মনোরঞ্জন করে কামাই। আমিও তাই করি। আচ্ছা ভট্ট সাহেব, এটা কি সত্যি নয় যে ছোটা শাকিলের মতো মানুষ, দাউদ ইব্রাহিমের রাইট হ্যান্ড, ইন্টারভিউ দিয়ে মিডিয়া এটা বলেছেন যে হ্যাঁ, আমাদের ভারত শাহের সঙ্গে রিলেশন আছে, আমরা ওকে ফাইন্যান্স করেছি। চুরি চুরি চুপকে চুপকে ফিল্ম সম্পর্কে এটা প্রমাণ হয়ে গেছে যে আন্ডারওয়ার্ল্ড পয়সা লাগিয়েছে। রজতজি, আমি 97 থেকে ভরত শাহের অনেক আগেই অ্যারেস্ট হওয়া থেকে আমি কোন প্রাইম মিনিস্টারের দরজায় কড়া নাড়িনি? আপনি প্রশ্ন করুন আই.কে. গুজরাল সাহেবকে, আপনি গিয়ে প্রশ্ন করুন মিস্টার দেবেগৌড়াকে, আপনি গিয়ে প্রশ্ন করুন অটল বিহারী বাজপেয়ীকে, আপনি গিয়ে এদেরকে প্রশ্ন করুন, ওদের অফিসারদের কাছে জানুন। আমি এসে কি এরকম গন্ডগোল করা শুরু করিনি? মুম্বাইয়ে আন্ডারওয়ার্ল্ডের একটা টেরর যেটা রয়েছে, একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ঈশ্বরের দিব্যি এটাকে থামান, ভগবানের দিব্যি কিছু করুন। ওনারা শুনেও না শোনার ভান করেছেন আর বলেছেন স্টেটের সাবজেক্ট এটা। যদি আমি ওদের সঙ্গে কানেক্টেড হতাম, তাহলে কি সালমান খান আর শাহরুখ খানের সামনে হাত জোর করে বলতাম যে এসো ভাই, প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করি, যদি এত টেরর থাকে? তাহলে সেই একজন ব্যক্তি আপনার পুলিশের মেশিনারির ওপরে, স্টেটের পুলিশ মেশিনারির ওপরে সন্দেহ থাকতে পারে, আপনার স্টেটের মাথার উপরে সন্দেহ থাকতে পারে, কিন্তু সেন্টারে একজন নিউট্রাল ব্যক্তি বসে আছেন, তিনি আমাদের প্রাইম মিনিস্টার। চলো তার কাছে যাই। আমি এমনটা কেন করি? এই জন্যই করি না, কারণ আমি নিজেও কখনো এই ডার্ক ফোর্সেস, ইন্টারনাল ফোর্সের সঙ্গে সম্পর্ক রাখিনি। ভট্ট সাহেব, হতে পারে আপনার কোনো কানেকশন নেই, কিন্তু আপনার আশেপাশে যত লোকজন আছে, নাদিমের একটা এক্সাম্পল আছে। নাদিম, যার উপর মার্ডারের অভিযোগ আছে, পালিয়ে গেছে লন্ডনে। আপনার খুব ভালো বন্ধু সঞ্জয় দত্ত, ফিল্ম স্টার, টাডার কেস চলছে ওর ওপর, আপনার খুব কাছের মানুষ তো। আমি কোনোদিন এটা বলিনি যে সঞ্জয় দত্তকে আপনারা ট্রায়াল করবেন না। আরে আমি কে এই সমস্ত কথা শোনার জন্য? আমার সঙ্গে সম্পর্ক আছে ওর সাথে, আমার মনে ভালোবাসা আছে। কিন্তু যদি কাল কোর্টে ওই পুরো প্রসেসের পরে ভগবান না করেন ওকে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে আমি কি করব? বসে বসে কাঁদবো? কিন্তু এর আগে থেকেই তো কোর্টের সিদ্ধান্ত শোনার আগেই তো আপনার কোনো অধিকার নেই যে সন্দেহের বশে কাউকে ক্রিমিনাল বলার। আমি তো এটাই বলি সবসময়। আমি একটা সিভিলাইজড সমাজের যে রুল, সেই অনুসারেই তো চলেছি।
আমি পুলিশের ভার্জনকে গসপেলস ট্রুথ মানছি না, আমি মিডিয়ার ভার্জনকে গসপেলস ট্রুথ মানছি না। এই দেশে একটা সিস্টেম আছে। যতক্ষণ অ্যাপেক্স কোর্টে পুলিশের তদন্ত শুরু না হয়, ততক্ষণ আপনি ওই ব্যক্তিকে ক্রিমিনাল বলতে পারেন না। ভাট সাহেব, অনেক কিছু জিনিসে আদালতে প্রমাণ করা যায় না, কিন্তু একটা ইমপ্রেশন থাকে, একটা পারসেপশন থাকে কিছু মানুষের সম্পর্কে। পারসেপশন তৈরি করা হয়। পারসেপশন যেভাবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বানিয়েছে যে প্রতিটি মুসলমান হলো গিয়ে টেররিস্ট, আপনারা যে ইসলামোফোবিয়ার একটা পরিবেশ তৈরি করেছেন সেটাও তো পারসেপশনই, যে কারণে দিনে দুপুরে একজন ভদ্র মুসলমানকে দাঁড় করিয়ে আপনি টেররিস্ট বলে গুলি করে দেন। পারসেপশনকেই তো ঠিক করতে হবে। পারসেপশন আমি আর আপনি চেঞ্জ করতে কিন্তু পারি। আপনার পারসেপশনও তো ভুল হতে পারে। আমার পারসেপশন অবশ্যই হতে পারে, সেই জন্যই তো আমি সব আপনাকে খুলে একটা বলছি। পুরনো কথা মনে করাচ্ছি। হ্যাঁ, বলুন। এটা পুরনো 31 আগস্ট 1997 এর একটা কাগজ, মুম্বাইয়ের। এটা হলুদ হয়ে গেছে, দেখুন। আপনার একটা আর্টিকেল রয়েছে এখানে, যাতে আপনি খুব প্রশংসা করেছেন গুলশান কুমারের। আপনি বলেছেন যে গুলশান কুমার সেলফ মেড একজন, ওনার আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কোনো কানেকশন ছিল না, কিন্তু সত্যি তো এটাই যে গুলশান কুমারের হত্যা আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেকশনের কারণেই হয়েছে। আগে গুলশান কুমারের কোনো আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেকশন ছিল না। দেখুন, বড় দুর্ঘটনা যেটা ঘটেছিল, মুম্বাইয়ের ট্র্যাজেডি, আমরা ফিল্মওয়ালাদের, যে ও মারা গিয়েছিল সে আমাদের ভাই ছিল, যার উপরে অভিযোগ সেও আমাদের ভাই ছিল। এক তো গুলশান কুমার, যে আমাদের খুব কাছের লোক, ওর সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কানেকশন কখনো ছিলই না। ওর বিরুদ্ধে অভিযোগ যেটা এসেছিল যে খুবই একটা স্টেট লেভেলে যে ও সিস্টেমের যে অভিযোগগুলো থাকে, সেলস ট্যাক্সের মতো বা পাইরেসির এইসব, কিন্তু কেউই গুলশানজিকে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড কখনো বলেনি এটা। ওনার শত্রুও বলতে পারবেন না যে গুলশানজি কখনো আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড ছিলেন। ওকে কেন মারা হয় সবাই জানে, যে আবু সালিম, তা তার সঙ্গে যে শত্রুতা এই জন্য হয়ে গিয়েছিল যে উনি টাকা দিতে অস্বীকার করেছিলেন, তাই জন্য মারা হয়। তারপর ওকে সামনে রেখে আপনি পুরো মুম্বাইয়ের মানুষকে, ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভয় দেখান যে যদি গুলশান কুমারকে দিনে দুপুরে মারতে পারি তাহলে তোমরা কে? আমাদের মারার ক্ষমতা আপনার পুলিশের বাঁচানোর ক্ষমতার থেকে অনেক বেশি স্ট্রং এবং উন্নত। ভাট সাহেব, আজও সেই একই কেস হয়। আপনার ওপর গুলি চালিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভয় দেখানোর চেষ্টা করা হয়, আর ফিল্ম ইন্ডাস্ট্রিকে মেসেজ দেওয়া হয় যদি আপনি ভয় না পান তাহলে আপনার উপরে গুলি চলতে পারে। যদি আরে আপনি- আতঙ্কিত মানুষকে কি ভয় দেখাবে? ও তো আতঙ্কে আগে থেকেই আছে। ওদের কি ভয় দেখাবে? ভিজে যাওয়া মানুষ বর্ষাকে ভয় পায় না। ও পুরো ভিজে গেছে আর ভয়ও পায় না। আমাদের কাছে একটার পর একটা তথ্য রয়েছে, যেমন সেটা গোবিন্দা হোক বা সলমান খান হোক, এরা তো দেখুন, আপনার এই শোতে যখন আপনি গোবিন্দার এভিডেন্স প্রোভাইড করেন, তখন আমি নিজের ভুলটা মেনে নিয়েছি। কেউ যদি আমাকে এটা বলে যে আমার ভাই যে তার ওঠা বসা কোনো গ্যাংস্টারের সঙ্গে, আমি মানব না আমার পারসেপশনের ভিত্তিতে। কিন্তু যদি আপনি আমার পারসেপশনকে লজিক্যালি বদলে দেন, তাহলে আমি এত মূর্খটাও নয় যে দেখেও দেখব না। আমি আপনার শোতে আপনার সামনে আপনি যখন গোবিন্দার বিরুদ্ধে সব তথ্য পেশ করেছিলেন, আমি বলেছিলাম যে ওর উপস্থিতি ওই পার্টিতে বুঝতে পারছি না। অনেককেই বলা হয়েছিল, ওরা যায়নি, আপনি কেন গেছেন? সামনে একটা কোয়েশ্চেন মার্ক লেগেছিল। কিন্তু সেখানেও ক্রিমিনাল নেক্সাস আপনি প্রুভ করতে দেখুন, পারেননি। আপনি তো দাবি করেছেন, আপনি সরকারের কাছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে বারবার এটা বলেছেন যে মুম্বাই ইন্ডাস্ট্রিতে এরকম নেক্সাস আছে, তার জন্য কিছু করা উচিত। তাহলে আপনারা কি চুপ করে আমি থাকবেন? গিয়ে এল.কে. আডবাণী সাহেবের সঙ্গে দেখা করে বলেছিলাম যখন ভরত শাহ অ্যারেস্ট হয়, আডবাণী সাহেব, ভরত শাহর বিরুদ্ধে আপনি ভালো করে তদন্ত করুন প্লিজ। আমি চাই যে শ্বেতপত্র প্রকাশ হোক, যাতে এটাও ফিল্ম ইন্ডাস্ট্রি বুঝতে পারুক যে আমরা কার সঙ্গে বসছি, কার সঙ্গে খাবার খাচ্ছি। আমাদের কাছে তো হাফ ইনফরমেশন থাকে, পুরো ইনফরমেশন তো আপনাদের কাছে আছে। উনি সম্মানের সাথে আমার চোখে চোখ রেখে এটাই বলেছিলেন। পেছনে বল্লভভাই প্যাটেলের ছবি ছিল। উনি বলেছিলেন যে, "আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব যখন আপনার স্টেটের বড়, যে খুব বড় ইম্পোর্টেন্ট পজিশনে বসে রয়েছে, যার হাতে পুরো প্রশাসনের দায়িত্ব, তিনি নিজেই ওদের সঙ্গে কানেক্টেড।" আমি বলেছিলাম যে, "তাহলে আমি সরে যাচ্ছি। আমার বাচ্চাদের বিষ খাইয়ে দিচ্ছি। আমি নিজের রেস্ট কেটে বসে যাচ্ছি। এর চেয়ে বড় কোনো অফিস তো আর নেই।" উনি হেসে বলেছিলেন যে, "দেখো, কিছু অপ্রিয় সত্য থাকে যেগুলো আপনাকে মেনে নিতে হয়। যদি এই কেস সেন্ট্রালের কাছে চলে আসে, ভরত শাহের কেস, তো আমরা সিবিআইকে অ্যাক্টিভেট করে এর তদন্ত করতে পারি।" আমি প্রতিটি স্টেজে, প্রতিটি ফেজে, প্রত্যেক প্রাইম মিনিস্টারের কাছে, যারা আলাদা আলাদা পলিটিক্যাল পার্টির ছিল, তাদের সঙ্গে দেখা করে বলেছিলাম যে সন্ত্রাসবাদী বাড়ছে, আন্ডারওয়ার্ল্ড আমাদের সমাজে প্রবেশ করে ফেলেছে।
এর শিকড় এত গভীর চলে গেছে যে কাল আপনি বুঝতেও পারবেন না বন্ধুকে আর শত্রুকে। আর এটাই হয়েছে আজকের দিনে এমন পরিস্থিতি যে পুলিশের মধ্যে কে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। কখনো একজন বয়ান দেয় যে অমুক পুলিশ অফিসার আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, কখনো অন্যজন দেয়। তো কথাটা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে নয়, যে শাসক, যে ল অ্যান্ড অর্ডার ইম্পোজ করবে, যে ইনজেকশন দিয়ে আপনি আমার চিকিৎসা করবেন, সেটাই তো কন্টামিনেটেড রয়েছে। তার ভেতরেই বিষ আছে। তো চিকিৎসা কিভাবে হবে? আগে ওই ইনজেকশনটা ঠিক করুন, যেটা ব্যবহার করে আপনারা সমাজকে সঠিক রাস্তায় নিয়ে আসতে ভট্ট চান। সাহেব, আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন এসব নিয়ে আমার কাছে অনেক অভিযোগ রয়েছে, নালিশ আছে।